নিউ ব্যারাকপুরের এক শান্ত বাগান, লাল গোলাপে ভরা। কিন্তু কেউ জানতো না এই ফুলগুলো শুধু গাছ নয়, কারো বিকৃত ভালোবাসা। একদিন এক মহিলা সেই গোলাপ ছিঁড়লেন, আর সেই রাতেই শুরু হলো ডাক, আমার কাছে আসো। তারপর তিনি নিজেই হাঁটতে শুরু করলেন মৃত্যুর দিকে। নিউ ব্যারাকপুরের মাটি আলাদা। কলকাতার কাছের এই জায়গাটা শহর না গ্রাম কোনোটাই নয়, মাঝামাঝি। বাড়ি আছে, গলি আছে, কিন্তু ফাঁকা জায়গাও আছে, মাঠ আছে, গাছপালা আছে। সেই গাছপালায় রাতে একটা আলাদা গন্ধ আসে, ফুলের গন্ধ, মাটির গন্ধ, এবং কখনো কখনো আরেকটা গন্ধ। সেটা ফুলের নয়, মাটির নয়, অন্য কিছু। তারানাথ সেই গন্ধ আগে পেয়েছেন। চিঠিটা এসেছিল 21 দিন আগে। অমিতাভ রায় লিখেছিলেন, হাতের লেখা শিক্ষিত মানুষের, পরিষ্কার, কিন্তু প্রতিটা শব্দে একটা তাড়াহুড়ো আছে, যেন দেরি করলে দেরি হয়ে যাবে। অমিতাভবাবু লিখেছিলেন 3 মাস আগে নিউ ব্যারাকপুরের কাছে একটি বাড়ি কিনেছেন, একতলা, সামনে বড় জায়গা। সেই জায়গায় একটি গোলাপ বাগান, পুরনো বাগান। গাছগুলো বড় হয়ে গেছে, লাল গোলাপ ফোটে। বাড়ি কেনার পরে প্রথম মাস ঠিকঠাক ছিল, কিন্তু দ্বিতীয় মাসে তার স্ত্রী সুমিতা একদিন বাগান থেকে কয়েকটা গোলাপ ছিঁড়েছিলেন, ঘরে সাজাবেন বলে। সেই রাত থেকে সুমিতা অসুস্থ, মাথা ঘোরা, ঘুমের মধ্যে কথা বলা, এবং মাঝরাতে ঘুমের মধ্যে উঠে বাগানের দিকে যাওয়ার চেষ্টা। এছাড়া বাড়িতে রাতের শব্দ, বাগান থেকে মাটি নড়ার শব্দের মতো, কখনো একটা গুনগুন, মানুষের গলার মতো, কিন্তু মানুষ নয়। অমিতাভবাবু ডাক্তার দেখিয়েছেন স্ত্রীকে। ডাক্তার কিছু বলতে পারেননি, ওষুধ দিয়েছেন, কাজ হয়নি। তারানাথ লিখেছেন শেষে, আমি বুঝতে পারছি এটা সাধারণ সমস্যা নয়, আসুন। তারানাথ চিঠি পড়ে হরিপদকে বলেছিলেন পরশু যাব। হরিপদ বলেছিল কোথায়? তারানাথ বলেছিলেন নিউ ব্যারাকপুর। হরিপদ আর জিজ্ঞেস করেনি। বাড়িটা খুঁজে পেতে বেশি সময় লাগলো না। একতলা বাড়ি, পুরনো, রং উঠে গেছে, কিন্তু পরিষ্কার, এবং সামনে সেই বাগান। তারানাথ গেটের সামনে দাঁড়িয়ে দেখলেন বিকেলের আলোয় সেই বাগান, লাল গোলাপ গাছ, অনেক, সারি সারি। গাছগুলো বড়, যত্ন নেওয়া, পাতা সবুজ, ফুল ফুটেছে কিছু, সুন্দর বাগান। কিন্তু তারানাথ একটা অনুভূতি পেলেন, মালায় হাত দিলেন। এই বাগানে কিছু আছে। সাধারণ বাগানে যে শান্তি থাকে সেটা নেই, একটা ভার আছে। অমিতাভবাবু দরজায় অপেক্ষা করছিলেন। বয়স 45-এর কাছাকাছি, মুখে উদ্বেগ, চোখে ঘুম নেই কয়েকদিন ধরে। তারানাথকে দেখে এগিয়ে এলেন, বললেন, এতদিনে এলেন? তারানাথ বললেন, দেরি হয়েছে, ক্ষমা করবেন। ভেতরে গেলেন। বসার ঘর পরিষ্কার, কিন্তু ঘরের একটা কোণে টেবিলে একটা ফুলদানিতে লাল গোলাপ, শুকিয়ে গেছে, পাতা ঝরে পড়েছে। তারানাথ সেই ফুলদানির দিকে তাকালেন। অমিতাভবাবু বললেন, ওটা সেই ফুল যেদিন সুমিতা ছেড়েছিল। তারানাথ বললেন, সরিয়ে ফেলুন। অমিতাভবাবু বললেন, কোথায়? তারানাথ বললেন, বাড়ির বাইরে। অমিতাভবাবু ফুলদানি নিয়ে বাইরে গেলেন। তারানাথ ঘরে বসলেন, হরিপদ পাশে।
অমিতাভবাবু ফিরে এলেন। তারানাথ বললেন, সুমিতা দেবী কোথায়? অমিতাভবাবু বললেন, শোবার ঘরে, দুপুর থেকে শুয়ে আছেন। তারানাথ বললেন, দেখতে চাই। গেলেন। সুমিতা দেবী বিছানায়, বয়স 40, মুখ ফ্যাকাশে, চোখের নিচে কালি, হাতে একটা অদ্ভুত দাগ। তারানাথ কাছে গেলেন, হাতের দাগ দেখলেন, কাঁটার দাগ, গোলাপের কাঁটার, কিন্তু এত বেশি এবং এত গভীর। সুমিতা দেবী তারানাথকে দেখলেন, বললেন, কে? তারানাথ বললেন, পরিচিত, আপনার স্বামী ডেকেছেন। সুমিতা দেবী বললেন, ভালো হব? তারানাথ বললেন, হবেন। সুমিতা দেবী বললেন, রাতে একটা শব্দ হয়। তারানাথ বললেন, কি শব্দ? সুমিতা দেবী বললেন, গুনগুন, বাগান থেকে, এবং কেউ ডাকে। তারানাথ বললেন, কার গলায়? সুমিতা দেবী বললেন, চেনা না, কিন্তু মিষ্টি গলা, ডাকে, বলে, আসো। তারানাথ মালায় হাত দিলেন, গাত্রবন্ধনের সুতো বের করলেন, সুমিতা দেবীর কবজিতে বাঁধলেন, মন্ত্র পড়লেন। সুমিতা দেবী একটু শান্ত হলেন, বললেন, কি বাঁধলেন? তারানাথ বললেন, রক্ষার সুতো, খুলবেন না। বেরিয়ে এলেন। বসার ঘরে অমিতাভবাবুকে বললেন, পাশের বাড়িতে রতন বলে কোনো বৃদ্ধ আছেন? অমিতাভবাবু অবাক হলেন, বললেন, আছেন, কিন্তু আপনি জানলেন কিভাবে? তারানাথ বললেন, প্রতিটা পুরনো পাড়ায় এমন কেউ থাকেন, তার সাথে কথা বলতে হবে। রতনবাবুর বাড়ি পাশেই। বৃদ্ধ বাইরে বসেছিলেন। তারানাথকে দেখে কিছু বললেন না। তারানাথ পাশে বসলেন, বললেন, রতনদা? বৃদ্ধ বললেন, কে তুমি? তারানাথ পরিচয় দিলেন। বৃদ্ধ বললেন, ওই বাড়িতে এসেছ? তারানাথ বললেন, হ্যাঁ। বৃদ্ধ বললেন, বলবাম না, করব না। তারানাথ বললেন, ওই বাড়িতে একজন মহিলা অসুস্থ, তাকে বাঁচাতে হলে জানতে হবে। বৃদ্ধ চুপ করে রইলেন। তারানাথ বললেন, বিমল করের কথা। বৃদ্ধ চমকালেন, বললেন, এই নামটা কেউ এখন নেয় না। তারানাথ বললেন, আমি নিলাম, বলুন। বৃদ্ধ একটু ভাবলেন, তারপর বললেন, 5 বছর আগের কথা। ওই বাড়িতে বিমল থাকত, একা মানুষ, পরিবার ছিল না। মাথায় সমস্যা ছিল ছোট থেকে, কিন্তু সমস্যার মাত্রা কেউ বুঝত না। চুপচাপ থাকত, কারো সাথে মিশত না, শুধু বাগান করত। তারানাথ বললেন, গোলাপ বাগান? বৃদ্ধ বললেন, হ্যাঁ। গোলাপ ছিল তার সন্তানের মতো। রোজ জল দিত, সার দিত, কথা বলতো গাছের সাথে, নাম দিয়েছিল প্রতিটা গাছের। তারানাথ বললেন, তারপর? বৃদ্ধ বললেন, একদিন একটা মেয়ে এলো, বিমলের সাথে থাকত। কে ছিল জানি না, কোথা থেকে এসেছিল জানি না, কিন্তু ছিল। তারানাথ বললেন, মেয়েটা কি করল? বৃদ্ধ বললেন, একদিন বাগানের সব গোলাপ ছিঁড়ল, সাজাবে বলে। বিমল এসে দেখল, তারপর যা হলো। তারানাথ বললেন, মেরেছিল? বৃদ্ধ বললেন, মাথায় কিছু মনে থাকেনি সেই মুহূর্তে, পুলিশ পড়ে জানল। তারানাথ বললেন, মেয়েটাকে? বৃদ্ধ মাথা নাড়লেন। তারানাথ বললেন, কোথায়?
বৃদ্ধ বললেন, বাগানে, মাটিতে। তারানাথ বললেন, পুলিশ খুঁজে পায়নি? বৃদ্ধ বললেন, খুঁজেছিল, কিন্তু বিমল কোথায় পুঁতেছিল বলেনি। বিমল নিজে মারা যাওয়ার আগে। তারানাথ বললেন, কিভাবে মারা গেল? বৃদ্ধ বললেন, বাগানে, গাছের কাছে। কিন্তু পুলিশ বলল নিজে মরেছে, হার্ট অ্যাটাক। সবাই বিশ্বাস করল। তারানাথ বললেন, আপনি বিশ্বাস করলেন? এরকম ভৌতিক গল্প পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন। বৃদ্ধ চুপ করলেন। তারানাথ বললেন, তারপর থেকে বাড়ি বন্ধ ছিল? বৃদ্ধ বললেন, হ্যাঁ, কেউ কিনত না। অমিতাভ কিনেছে, জানি না কেন। তারানাথ বললেন, সস্তায় পেয়েছেন? বৃদ্ধ বললেন, হ্যাঁ, কিন্তু এই সস্তার দাম অনেক বেশি। তারানাথ উঠলেন। বৃদ্ধ বললেন, ওই বাগানে যেও না রাতে। তারানাথ বললেন, যেতে হবে। বৃদ্ধ বললেন, বিমল বাগান ছাড়েনি। তারানাথ বললেন, জানি। বৃদ্ধ বললেন, মারা যাওয়ার পরেও সেই বাগানে আছে। তারানাথ বললেন, জানি। বৃদ্ধ বললেন, ওই গোলাপ গাছগুলো কাটতে পারবে না, কাটলে সে আরও রেগে যাবে। তারানাথ বললেন, জানি। বৃদ্ধ বললেন, তাহলে কি করবে? তারানাথ বললেন, দেখি। সন্ধ্যায় তারানাথ একা সেই বাগানের কাছে গেলেন। দূর থেকে দেখলেন সন্ধ্যার আলোয় গোলাপ বাগান, ফুলগুলো এখন আরো লাল আলোয়। কিন্তু সেই আলোতেও তারানাথ কিছু একটা অনুভব করলেন। বাগানের ভেতর থেকে একটা উপস্থিতি। মালায় হাত দিলেন, মন্ত্র পড়লেন মনে মনে। বাগান শান্ত, কিন্তু তারানাথ জানেন শান্ত মানে নিরীহ নয়। অমিতাভ বাবুর কাছে ফিরে এলেন, বললেন, বলেন, বাড়িতে আর কোনো গোলাপ নেই তো? অমিতাভ বাবু বললেন, নেই, আপনি ফেলে দিতে বললেন। তারানাথ বললেন, আজ রাতে সুমিতা দেবীর শোবার ঘরের দরজা বন্ধ রাখবেন, জানলাও। অমিতাভ বাবু বললেন, কেন? তারানাথ বললেন, বলছি বলে। রাত হলো। খাওয়ার পরে তারানাথ বসার ঘরে বসলেন, হরিপদ পাশে। বাইরে রাতের শব্দ, দূরে কুকুরের ডাক, কিন্তু সেই বাগানের দিক থেকে কোনো শব্দ নেই। রাত 11টায় তারানাথ অনুভব করলেন সেই উপস্থিতি বাগান থেকে বাড়ির দিকে আসছে। তারানাথ উঠলেন, মালায় হাত দিলেন, বাইরে গেলেন বাগানের কাছে। চাঁদের আলোয় গোলাপ বাগান, সাদা আলোয় লাল ফুল, এবং সেই গাছের মধ্যে একটা আকৃতি, মানুষের মতো কিন্তু মানুষ নয়। গাছের মধ্যে দাঁড়িয়ে গোলাপ গাছের ডালে হাত, যেন আদর করছে। তারানাথ বললেন, বিমল। আকৃতি নড়ল, তারানাথের দিকে ঘুরল, মুখ দেখলেন বিকৃত, কিন্তু একসময় মানুষের মুখ ছিল। চোখে একটা ভাব, রাগের নয়, ভালোবাসার, কিন্তু সেই ভালোবাসা অস্বাভাবিক। তারানাথ বললেন, ওই মহিলার ক্ষতি করবে না। আকৃতি কথা বলল না, শুধু তারানাথের দিকে তাকালো, তারপর ধীরে সরে গেল গাছের মধ্যে, মিলিয়ে গেল। তারানাথ দাঁড়িয়ে রইলেন। হরিপদ পেছনে এসেছিল, বলল, দেখলেন? তারানাথ বললেন, দেখলাম। হরিপদ বলল, কেমন? তারানাথ বললেন, পাগল মানুষ, মরেও পাগল। হরিপদ বলল, কি করবেন? তারানাথ বললেন, আগে জানতে হবে সেই মেয়েটা কোথায় আছে।
মাটিতে। হরিপদ বলল, মানে? তারানাথ বললেন, মাটির নিচে একটা দেহ আছে, সেটা থেকেই বিমলের শক্তি আসছে, সেটা তুলতে হবে। হরিপদ বলল, রাতে? তারানাথ বললেন, না, কাল দিনে। ঘরে ফিরলেন। রাতে আর কিছু হলো না, কিন্তু ভোরের আগে একটা শব্দ, বাগান থেকে, সেই গুনগুন। একটা গলা, মিষ্টি কিন্তু অস্বাভাবিক। তারানাথ শুনলেন সেই গলা কিছু বলছে, বলছে, আমার ফুল কেন ছেড়েছ? তারানাথ মালায় হাত দিলেন। ভোর হওয়া পর্যন্ত জেগে রইলেন। সকালে তারানাথ একা বেরোলেন। হরিপদকে বললেন বাড়িতে থাকতে, সুমিতা দেবীর দিকে নজর রাখতে, এবং সবচেয়ে জরুরি কথা, সুমিতা দেবী যেন বাগানের কাছে না যান। হরিপদ বলল, কোথায় যাচ্ছেন? তারানাথ বললেন, রতনদার কাছে, আরো কথা আছে। হরিপদ বলল, একা? তারানাথ বললেন, হ্যাঁ। বেরিয়ে গেলেন। সকালের আলোয় সেই বাগান দেখলেন। দিনের আলোয় বাগান সুন্দর। লাল গোলাপ ফুটেছে, শিশির এখনো আছে পাতায়, রোদ পড়লে চকচক করছে। কিন্তু তারানাথ জানেন এই সৌন্দর্যের নিচে কি আছে। মালায় হাত দিলেন। দিনের আলোতেও সেই উপস্থিতি আছে, কম কিন্তু আছে। রতনবাবুর বাড়িতে গেলেন। বৃদ্ধ এই সকালেও বাইরে বসে। তারানাথকে দেখে বললেন, রাত কাটল কেমন? তারানাথ বললেন, কাটল। বৃদ্ধ বললেন, বিমলকে দেখলে? তারানাথ বললেন, দেখলাম। বৃদ্ধ বললেন, তারপর? তারানাথ বললেন, সরে গেল। বৃদ্ধ বললেন, সব সময় সরে যায় না, রাগলে আলাদা হয়। তারানাথ বসলেন, বললেন, সেই মেয়ে কোথায় পুঁতেছিল বলতে পারবেন? বৃদ্ধ চুপ করলেন। তারানাথ বললেন, রতনদা, ওই মাটিতে একটা মানুষের দেহ আছে, সেটা না তুললে বিমলকে সরানো যাবে না। বৃদ্ধ বললেন, সেদিন দেখেছিলাম। তারানাথ বললেন, কি দেখেছিলেন? বৃদ্ধ বললেন, সেই রাতে বিমল মাটি খুঁড়ছিল, আমি জানলা দিয়ে দেখলাম। রাত তখন 2টা, কিন্তু আমি ভয়ে কিছু বলিনি। তারানাথ বললেন, কোথায় খুঁড়ছিল? বৃদ্ধ বললেন, বাগানের পূর্ব দিকে একটা বড় গোলাপ গাছ আছে, সব গাছের চেয়ে বড়। বিমল সেটার নাম দিয়েছিল লালমোহন। তারানাথ বললেন, সেই গাছের কাছে? বৃদ্ধ বললেন, হ্যাঁ, গাছটার পাশে, একটু পূর্বে, সেখানে। তারানাথ বললেন, সেই রাতে বিমল একা ছিল? বৃদ্ধ বললেন, একা। মেয়েটার দেহ কাপড়ে মুড়ে নিয়ে গেছিলে। তারানাথ বললেন, আপনি পুলিশকে বলেননি? বৃদ্ধ বললেন, বিমলকে ভয় পেতাম, পাগল মানুষ, কি করবে বলা যায় না। তারানাথ বললেন, তারপর? বৃদ্ধ বললেন, পরের দিন সকালে গেলাম, বাগান দেখলাম, মাটি সমান, কোনো চিহ্ন নেই। বিমল সেই গাছটার গোড়ায় সার দিচ্ছে। আমায় দেখে হাসল, বলল, লালমোহন এখন আরো ভালো ফুল দেবে। তারানাথ চুপ করলেন। এই পাগল মানুষ মেয়েটাকে মেরে তার দেহ গাছের গোড়ায় পুঁতে দিয়েছে সার হিসেবে, এবং সেটাকেই মনে করেছে ভালোবাসা। বৃদ্ধ বললেন, সেদিন থেকে লালমোহন গাছটা আরো বড় হলো, আরো বেশি ফুল দিতে লাগলো। তারানাথ বললেন, বিমল
কতদিন পরে মারা গেল? বৃদ্ধ বললেন, মাস তিনেক। একদিন সকালে দেখলাম বাগানে পড়ে আছে, গাছের পাশে, মুখে একটা হাসি। তারানাথ বললেন, হার্ট অ্যাটাক বললেন? বৃদ্ধ বললেন, পুলিশ বলল, আমি মানিনি। তারানাথ বললেন, আপনি কি মনে করেন? বৃদ্ধ বললেন, মনে হয় নিজেই চেয়েছিল সেখানে থাকতে, গাছের কাছে, মরেও। তারানাথ উঠলেন, বললেন, পাশের বাড়ির অন্য কেউ এই বাগানে এসেছে কখনো? বৃদ্ধ বললেন, আসতো, কিন্তু বিমল থাকতে দিত না। বাড়ি বিক্রি হওয়ার পরে দুজন মানুষ এসেছিল দেখতে। একজনের হাত কেটে গেছিল গোলাপের কাঁটায়, এমনভাবে কেটেছিল যে রক্ত থামছিল না, ডাক্তারের কাছে যেতে হয়েছিল। তারানাথ বললেন, আর একজন? বৃদ্ধ বললেন, পরদিন অসুস্থ হয়ে পড়ল, 3 দিন জ্বর। তারপর ঠিক হলো, কিন্তু সেই বাড়ি আর কেনেনি। তারানাথ বললেন, ধন্যবাদ। বৃদ্ধ বললেন, কি করবে এখন? তারানাথ বললেন, মাটি খুঁড়তে হবে। বৃদ্ধ বললেন, বিমল ছাড়বে না। তারানাথ বললেন, ছাড়াতে হবে। বৃদ্ধ বললেন, দিনে কি নিরাপদ? তারানাথ বললেন, দিনে কম কম শক্তিশালী, কিন্তু নিরাপদ নয়। বৃদ্ধ বললেন, সাবধানে। বাড়িতে ফিরে অমিতাভবাবুকে বললেন, একটা কাজ করতে হবে। অমিতাভবাবু বললেন, কি? তারানাথ বললেন, বাগানের পূর্ব দিকে সেই বড় গাছটার পাশের মাটি খুঁড়তে হবে। অমিতাভবাবু বললেন, কেন? তারানাথ বললেন, মাটির নিচে কিছু আছে। অমিতাভবাবু বললেন, কি আছে? তারানাথ সরাসরি বললেন না, বললেন, যা আছে সেটা না সরালে সুমিতা দেবী ভালো হবেন না। অমিতাভবাবু বললেন, আমি খুঁড়ব। ভয়ের গল্প মিস করতে না চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর বেল আইকন চাপুন। তারানাথ বললেন, আমি খুঁড়ব, আপনি থাকবেন। দুপুরে খাওয়ার পরে বেরোলেন। হরিপদকে বললেন কোদাল আনতে। হরিপদ এলাকা থেকে কোদাল এনে দিল। তারানাথ সেই বাগানে গেলেন, পূর্ব দিকে গেলেন, সেই বড় গাছটা দেখলেন, লালমোহন। গাছটা অন্য গাছের চেয়ে বড়, ঘন পাতা এবং ফুল বেশি, লাল ফুল, গাঢ় লাল। তারানাথ গাছটার কাছে গেলেন, মালায় হাত দিলেন। এই গাছের কাছে এসে সেই উপস্থিতি বেশি অনুভব করলেন। মন্ত্র পড়লেন, কোদাল তুললেন। প্রথম আঘাত মাটিতে করলেন, মাটি শক্ত, কিন্তু কোদাল চলছে। দ্বিতীয় আঘাত, তৃতীয় আঘাত। তারপর বাতাস পাল্টে গেল। হঠাৎ দিনের মাঝে ঠান্ডা বাতাস এবং সেই গন্ধ, গোলাপের গন্ধ, কিন্তু অতিরিক্ত, দম বন্ধ করা। হরিপদ বলল, কি হলো? তারানাথ বললেন, খোঁড়া বন্ধ করো না। হরিপদ সাহায্য করছিল। দুজনে খুঁড়তে থাকলেন। বাতাসের সেই গন্ধ বাড়ছে। অমিতাভবাবু পিছনে দাঁড়িয়ে, তার মুখে ভয়। তারানাথ মন্ত্র পড়তে পড়তে খুঁড়ছেন। 1 ফুট, 2 ফুট। তারপর একটা শব্দ হলো। কোদালে কিছু লাগলো, নরম কিছু। তারানাথ কোদাল সরিয়ে হাত দিলেন, মাটি সরালেন। কাপড়, পুরনো, পচা, কিন্তু কাপড়। তারানাথ উঠলেন, অমিতাভবাবুকে বললেন, পুলিশে ফোন করুন। অমিতাভবাবু বললেন, কেন? তারানাথ বললেন, মাটির নিচে একটা দেহ আছে। অমিতাভবাবুর মুখ সাদা হয়ে গেল। তখনই সেই শব্দ হলো, গাছের মধ্যে থেকে একটা শব্দ,
গভীর, মানুষের গলার মতো, কিন্তু মানুষের নয়। তারানাথ খুঁড়লেন সেই গাছের মধ্যে। বিমলের আকৃতি দিনের আলোতে কম স্পষ্ট, কিন্তু আছে সেই বিকৃত মুখ। এবং এইবার সেই মুখে একটা ভাব আছে, রাগের ভাব। তারানাথ মালা সামনে ধরলেন, মন্ত্র পড়লেন। আকৃতি কাঁপল, কিন্তু পিছিয়ে গেল না। তারানাথ এগোলেন, আকৃতি এগোল। দুজন কাছাকাছি। তারানাথ বললেন, বিমল, তুমি জানো কি করেছিলে? আকৃতি থামল। তারানাথ বললেন, সে মেয়ে তোমার গোলাপ ছিঁড়েছিল, কিন্তু সেটা কি খুনের কারণ? আকৃতির মুখে সেই রাগ বাড়ল। একটা শব্দ বেরোল, গভীর। বলল, আমার সন্তান। তারানাথ বললেন, ফুল সন্তান নয়। আকৃতি আক্রমণ করল, দিনের আলোতেও। তারানাথের বুকে একটা ঠান্ডা স্পর্শ। তারানাথ পিছিয়ে গেলেন, মালা তুললেন। আকৃতি সরে গেল, কিন্তু যাওয়ার আগে একটা কাজ করল। সেই গাছের একটা ডাল তারানাথের বাঁ হাতে। গোলাপের কাঁটা তীক্ষ্ণ তারানাথের হাতে ঢুকে গেল। তারানাথ ব্যথায় একটু থামলেন, হাত থেকে রক্ত। হরিপদ দৌড়ে এলো, বলল, কি হলো? তারানাথ বললেন, কাঁটা লেগেছে। হরিপদ দেখল, বলল, কাঁটা এখনো আছে? তারানাথ বললেন, বের করো। হরিপদ বের করল, রক্ত বেরোচ্ছে। তারানাথ বললেন, কাপড় বাঁধো। হরিপদ বাঁধল। অমিতাভবাবু কাছে এসেছিলেন, বললেন, ঠিক আছেন? তারানাথ বললেন, হ্যাঁ, পুলিশে ফোন করুন। অমিতাভবাবু বললেন, এখন? তারানাথ বললেন, এখনই। অমিতাভবাবু ফোন করলেন। তারানাথ বাগানের বাইরে এলেন। হাতের চালা আছে, সেই কাঁটার চালা, কিন্তু সাধারণ কাঁটার মতো নয়, ভেতর থেকে। হরিপদ বলল, কেমন লাগছে? তারানাথ বললেন, কাঁটার মধ্যে কিছু একটা ছিল। হরিপদ বলল, মানে? তারানাথ বললেন, বিমলের শক্তি সেই কাঁটার মধ্যে দিয়ে ঢোকানোর চেষ্টা করেছে। হরিপদ বলল, কি হবে? তারানাথ বললেন, মালার মন্ত্র পড়া আছে, আটকাবে, কিন্তু হাত কিছুদিন কষ্ট দেবে। দুপুরে পুলিশ এলো। বিপ্লব নামে একজন ইন্সপেক্টর। তারানাথকে দেখে বললেন, আপনি কে? তারানাথ পরিচয় দিলেন। ইন্সপেক্টর বললেন, মাটি খুঁড়লেন কেন? তারানাথ বললেন, 5 বছর আগের একটি নিখোঁজের মামলা আছে, সেই মেয়ে এখানে। ইন্সপেক্টর অবাক হলেন। পুলিশ মাটি খুঁড়ল, দেহ বেরোল, পুরনো, পচে গেছে, কিন্তু কাপড়ের টুকরো আছে এবং কিছু গহনা। ইন্সপেক্টর বললেন, এটা কিভাবে জানলেন? তারানাথ বললেন, এলাকার মানুষের কাছ থেকে। ইন্সপেক্টর আর কিছু বললেন না। দেহ নিয়ে গেল পুলিশ। বাগানে একটা গর্ত। সন্ধ্যায় তারানাথ আবার বাগানে গেলেন। সেই গর্তটা দেখলেন এবং অনুভব করলেন সেই উপস্থিতি আগের চেয়ে বেশি। দেহ সরানো হয়েছে। বিমল রাগান্বিত। তারানাথ বুঝলেন রাতে আরও বিপদ আসবে। ঘরে ফিরে হরিপদকে বললেন, আজ রাতে অমিতাভবাবু আর সুমিতা দেবীকে বাড়ি থেকে যেতে বলো। হরিপদ বলল, কোথায়? তারানাথ বললেন, রতনদার বাড়িতে। হরিপদ বলল, কেন? তারানাথ বললেন, কারণ আজ রাতে বিমল অনেক রাগান্বিত থাকবে। হরিপদ বলল, আপনি? তারানাথ বললেন, আমি থাকব। হরিপদ বলল, একা?
তারানাথ বললেন, হরিপদ, তুমিও যাবে। হরিপদ বলল, আমি যাব না। তারানাথ বললেন, হরিপদ। হরিপদ বলল, আমি যাব না। তারানাথ চুপ করলেন। অমিতাভবাবু রতনদার বাড়িতে গেলেন সুমিতা দেবীকে নিয়ে। রাত হল। তারানাথ প্রস্তুতি নিলেন। ত্রিশূল, মালা, কর্পূর, গঙ্গাজল, লাল সুতো এবং পুঁথির একটা পাতা, গরুর পুঁথি। সেখানে এই ধরনের আত্মার কথা লেখা যে আত্মা মাটির সাথে জড়িয়ে আছে, গাছের সাথে জড়িয়ে আছে। এই আত্মাকে শেষ করতে হলে সেই সংযোগ ভাঙতে হবে। সেই সংযোগ ভাঙার মন্ত্র তারানাথ পড়লেন। হাতে কষ্ট আছে, সেই কাঁটার জ্বালা, কিন্তু পড়লেন। রাত গভীর হল। 11টায় শুরু হলো বাগানে আলো, হলদেতে, সাধারণ আলো নয়। তারানাথ বাইরে গেলেন বাগানে। সেই কাজগুলো রাতের আলোয় এবং সেই আকৃতি, কিন্তু এইবার একটা নয়, গাছের প্রতিটা পাশে বিমলের আকৃতি, বিভিন্ন আকারে। তারানাথ থামলেন, মালায় হাত দিলেন, মন্ত্র পড়লেন। আকৃতিগুলো কাঁপল, কিন্তু কোনোটা সরল না। তারানাথ এগোলেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর বেল আইকনে ক্লিক করুন। একটা আকৃতি কাছে এলো। তারানাথ ত্রিশূল তুললেন, কর্পূর দিলেন, আগুন ধরল। সেই আকৃতি পিছিয়ে গেল, কিন্তু পেছন থেকে আরেকটা এলো। তারানাথ ঘুরলেন, মালা সামনে ধরলেন, সেটা থামল, কিন্তু বাকিগুলো চারদিক থেকে। তারানাথ বুঝলেন বিমলের শক্তি বেড়েছে দেহ সরানোর রাগে। তারানাথ মন্ত্র পড়লেন। আকৃতিগুলো কিছুটা পিছিয়ে গেল, কিন্তু সেই মুহূর্তে হরিপদ চিৎকার করল। তারানাথ ঘুরলেন, হরিপদ মাটিতে, একটা আকৃতি তার ওপরে। তারানাথ ছুটলেন, ত্রিশূলের আগুন সেই আকৃতিতে ছুঁয়ে দিলেন। আকৃতি সরল। হরিপদ উঠল, বলল, আমাকে ধরেছিল। তারানাথ বললেন, ঘরে যাও। হরিপদ বলল, না। তারানাথ বললেন, হরিপদ। হরিপদ বলল, না। তারানাথ আর বললেন না। আকৃতিগুলো আবার এগোচ্ছে। তারানাথ মন্ত্র পড়লেন জোরে। আকৃতিগুলো পিছিয়ে গেল, কিন্তু পুরোপুরি নয়। এবং তখনই সেই মূল আকৃতি, সেই বড় গাছটার কাছ থেকে বিমল এইবার সম্পূর্ণরূপে মাটি থেকে উঠে আসছে ধীরে। তারানাথ দেখলেন এটাই আসল বিমল, বাকিগুলো ছায়া। এটাই মূল সত্তা, এবং এটা সম্পূর্ণরূপে বেরিয়ে এলে অনেক বেশি শক্তিশালী হবে। তারানাথ ছুটলেন সেই গাছের দিকে। মূল সত্তা আসছে। তারানাথ মালা তুললেন, মন্ত্র পড়লেন। সেই সত্তা থামল, আধা বেরিয়ে আধা মাটিতে। তারানাথ সেই মন্ত্রের শেষ অংশ পড়লেন, সংযোগ ভাঙার মন্ত্র। সত্তা কাঁপল তীব্রভাবে, কিন্তু পুরোপুরি থামল না। তারানাথ বুঝলেন এই মন্ত্র সম্পূর্ণ করতে হলে আরও প্রস্তুতি দরকার, এবং সেই কাজটা লালমোহন। সেটাই বিমলের আসল আশ্রয়। সেটাকে ব্যবহার করে থাকছে। সেই গাছের সংযোগ ভাঙতে হবে। তারানাথ পিছিয়ে এলেন, মন্ত্র পড়তে থাকলেন। আকৃতিগুলো পিছিয়ে গেল। সেই মূল সত্তা আবার মাটিতে নেমে গেল। বাগান শান্ত হলো, কিন্তু শান্ত মানে শেষ নয়। হরিপদ পাশে এলো, তারানাথকে ধরল, বলল, বসুন। তারানাথ বসলেন। হাতের জ্বালা বেড়েছে এবং বুকে সেই ঠান্ডা, বিমলের স্পর্শের ঠান্ডা। হরিপদ বলল, কি হলো?
তারানাথ বললেন, আজ হলো না। হরিপদ বলল, কাল? তারানাথ বললেন, কাল, কিন্তু ভিন্নভাবে। হরিপদ বলল, কিভাবে? তারানাথ বললেন, সেই কাজটা। হরিপদ বলল, লালমোহন? তারানাথ বললেন, হ্যাঁ, সেটাই সব কিছুর কেন্দ্র। হরিপদ বলল, কাটতে হবে? তারানাথ বললেন, না, কাটলে বিমল আরও রাগ করবে। হরিপদ বলল, তাহলে? তারানাথ বললেন, একটা বিশেষ মন্ত্র পড়তে হবে সেই গাছের কাছে, সরাসরি। হরিপদ বলল, বিপদ? তারানাথ বললেন, অনেক বেশি। হরিপদ চুপ করল, ঘরে ফিরলেন। রাতটা কাটল। ভোরে আবার সেই গুনগুন, কিন্তু এইবার আলাদা, রাগের গুনগুন। তারানাথ শুনলেন বিমল রাগান্বিত, এবং কাল রাতে শেষ লড়াই। সকালে তারানাথ উঠলেন দেরিতে। শরীরে ব্যথা, হাতের জ্বালা কমেনি, বুকে সেই ঠান্ডার অনুভূতি এখনো আছে। বিমলের স্পর্শের ঠান্ডা, সাধারণ ঠান্ডা নয়। এই ঠান্ডা ভেতর থেকে আসছে। হরিপদ চা দিল। তারানাথ বসলেন। বাইরে সকালের আলো, সেই বাগান দেখা যাচ্ছে জানলা থেকে। শান্ত দেখাচ্ছে, কিন্তু তারানাথ জানেন শান্ত মানে ঘুমিয়ে আছে, ঘুমাচ্ছে মানে শক্তি সংগ্রহ করছে। হরিপদ বলল, অমিতাভবাবু ফিরবেন? তারানাথ বললেন, আজ না, কাল রাতের পরে। হরিপদ বলল, সুমিতা দেবী? তারানাথ বললেন, তিনিও থাকবেন রতনদার বাড়িতে। হরিপদ বলল, কাল রাত মানে? তারানাথ বললেন, কাল রাতে শেষ করব। হরিপদ বলল, কিভাবে? তারানাথ পুঁথির পাতা বের করলেন। সেই সংযোগ ভাঙার মন্ত্র গতকাল রাতে অসম্পূর্ণ ছিল, কারণ সময় ছিল না, কিন্তু আজ সারা দিন পড়বেন। মন্ত্রটা দীর্ঘ, জটিল। এই মন্ত্র পড়তে হবে সেই গাছের কাছে, লালমোহনের গোড়ায়, এবং পড়ার সময়ে বিমল আক্রমণ করবে। গতকাল রাতে যা দেখলেন তাতে বোঝা গেছে বিমল এখন অনেক শক্তিশালী। দেহ সরানোর পরে সে আরও শক্তিশালী হয়েছে। রাগ তার শক্তি। তারানাথ মন্ত্র পড়লেন মনে মনে, বারবার। দুপুরে অমিতাভবাবু এলেন, একা। তারানাথ বললেন, সুমিতা দেবী? অমিতাভবাবু বললেন, রতনদার বাড়িতে, কিন্তু আমাকে বললেন একটু দেখে আসতে। তারানাথ বললেন, আপনিও থাকুন ওখানে। অমিতাভবাবু বললেন, আমার বাড়ি? তারানাথ বললেন, আজ রাতের পরে আপনার, আজ রাতে নয়। অমিতাভবাবু বললেন, কি হবে আজ রাতে? তারানাথ বললেন, সেই কাজটা। অমিতাভবাবু বললেন, লালমোহন? তারানাথ বললেন, হ্যাঁ, সেই গাছের কাছে মন্ত্র পড়তে হবে, বিমলের সংযোগ ভাঙতে হবে। অমিতাভবাবু বললেন, কিন্তু গতকাল রাতে আপনি পারলেন না। পারলেন না। তারানাথ বললেন, গতকাল প্রস্তুতি ছিল না, আজ আছে। অমিতাভবাবু চুপ করলেন। তারানাথ বললেন, একটা কাজ করুন, সেই মাটির গর্তটায় গঙ্গা জল ঢেলে দিন। অমিতাভবাবু বললেন, কেন? তারানাথ বললেন, সেই দেহ সরানো হয়েছে, কিন্তু জায়গাটা পবিত্র করতে হবে। অমিতাভবাবু গঙ্গা জল নিয়ে গেলেন।
তারানাথ দেখলেন অমিতাভবাবু সেই গর্তে গঙ্গা জল ঢাললেন। কিছু হলো না, কিন্তু বাতাসে সেই গোলাপের গন্ধ একটু কমল। তারানাথ মনে মনে বললেন, ভালো। বিকেলে অমিতাভবাবু চলে গেলেন। তারানাথ একা বসলেন। হাতের জ্বালা এখনো আছে। পুঁথির পাতা পড়লেন। এই মন্ত্র পড়তে হলে একটা বিশেষ শর্ত আছে। একটানা পড়তে হবে, মাঝে থামলে হবে না, এবং পড়ার সময় ত্রিশূল হাতে রাখতে হবে। তারানাথ মন্ত্র মাথায় গেঁথে নিলেন। সন্ধ্যায় প্রস্তুতি নিলেন। হরিপদ পাশে বলল, আজ রাতে কি করব? তারানাথ বললেন, তুমি বাড়ির ভেতরে থাকবে। হরিপদ বলল, আবার? তারানাথ বললেন, হ্যাঁ। হরিপদ বলল, কেন? তারানাথ বললেন, গতকাল রাতে বিমল তোমাকে ব্যবহার করার চেষ্টা করেছিল আমাকে আটকাতে। তুমি কাছে থাকলে আমার মনোযোগ ভাগ হবে। হরিপদ চুপ করল। রাত 10টায় তারানাথ বাগানে গেলেন। একা। রাতের বাগান, চাঁদের আলো, সেই গোলাপ গাছগুলো। তারানাথ সোজা হাঁটলেন সেই বড় গাছটার দিকে। লালমোহন। কাছে পৌঁছালেন। গাছটা দেখলেন। রাতে এই গাছ আলাদা দেখায়। পাতা গাঢ় সবুজ, ফুল লাল, গাঢ় লাল, এবং গাছের গোড়ায় সেই গর্ত। মাটি এখনো খোঁড়া। তারানাথ সেই গাছের কাছে বসলেন। মালায় হাত দিলেন। মন্ত্র শুরু করলেন। প্রথম কয়েকটা শব্দ পড়তেই বাতাস পাল্টালা। সেই গোলাপের গন্ধ তীব্র। তারানাথ মন্ত্র থামালেন না। গাছের পাতা নড়তে লাগলো, বাতাস ছাড়াই। তারানাথ জানেন বিমল জেগে উঠছে। মন্ত্র পড়তে থাকলেন। গাছের পাতার মধ্যে একটা আলো, হলদেটে, সেই আকৃতি বিমল। তারানাথ মন্ত্র থামালেন না। আকৃতি এগোল তারানাথের দিকে। তারানাথ ত্রিশূল সামনে ধরলেন। মন্ত্র পড়তে পড়তে আকৃতি থামল। তারানাথ মন্ত্রের মাঝামাঝিতে এসেছেন। আকৃতি পাশ থেকে এলো। তারানাথ ঘুরলেন। মন্ত্র থামালেন না। মালা ধরলেন। আকৃতি মালায় আটকাল। তারানাথ আবার মুখ করলেন গাছের দিকে। মন্ত্র পড়তে থাকলেন। গাছের গোড়া কাঁপল। তারানাথ বুঝলেন কাজ হচ্ছে, সংযোগ দুর্বল হচ্ছে। তখনই বাড়ির দিক থেকে শব্দ। তারানাথ থামলেন না, কিন্তু কান দিলেন। হরিপদর গলা চিৎকার করছে। তারানাথ দ্বিধায় পড়লেন। মন্ত্র থামালে সব নষ্ট, কিন্তু হরিপদ। তারানাথ মন্ত্র পড়তে পড়তে উঠলেন, বাড়ির দিকে হাঁটলেন। মন্ত্র পড়তে পড়তে বাড়িতে ঢুকলেন। হরিপদ মেঝেতে। কি হয়েছে? হয়েছে? তারানাথ কাছে গেলেন। হরিপদ উঠে বসছে। বলল, সুমিতা দেবী? তারানাথ বললেন, কি? হরিপদ বলল, এলেন। তারানাথ বললেন, কখন? হরিপদ বলল, একটু আগে। আমি আটকাতে গেলাম, আমায় ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। তারানাথ বললেন, কোথায় গেলেন? হরিপদ বলল, বাগানে। তারানাথ ছুটলেন। মন্ত্র থামিয়ে ফেলেছেন। জানেন সব নষ্ট হলো। কিন্তু সুমিতা দেবী বাগানে গেলেন। দেখলেন সুমিতা দেবী সেই বড় গাছটার কাছে, লালমোহনের কাছে দাঁড়িয়ে, চোখ খোলা, কিন্তু দেখছেন না। ঘুমের মধ্যে হাঁটছেন এবং হাত বাড়াচ্ছেন গাছের দিকে। তারানাথ ছুটলেন,
কিন্তু পৌঁছানোর আগেই সুমিতা দেবীর হাত গাছে লাগল। সেই মুহূর্তে আকৃতি বিমল গাছ থেকে বেরিয়ে সুমিতা দেবীর পেছনে। তারানাথ চিৎকার করলেন, সুমিতা দেবী! কোনো সাড়া নেই। তারানাথ মালা তুললেন, মন্ত্র পড়লেন। বিমলের আকৃতি পিছিয়ে গেল সামান্য। তারানাথ ছুটলেন, সুমিতা দেবীর কাছে পৌঁছালেন, হাত ধরলেন, টানলেন। সুমিতা দেবী নড়লেন না, মনে হচ্ছে মাটি তাকে ধরে রেখেছে। তারানাথ আরও জোরে টানলেন, মন্ত্র পড়তে থাকলেন। বিমলের আকৃতি আবার এগোলো। তারানাথের পিঠে একটা আঘাত, সে ঠান্ডা। তারানাথ তলে গেলেন, কিন্তু সুমিতা দেবীর হাত ছাড়লেন না। হরিপদ এসেছিল, বলল, কি করব? তারানাথ বললেন, মালা ধরো, সুমিতা দেবীর কাঁধে ছোঁয়াও। হরিপদ দৌড়াল, তারানাথের মালা নিল, সুমিতা দেবীর কাঁধে ছুঁয়ে দিল। সুমিতা দেবীর চোখ পাল্টে গেল, সেই ঘুমের ভাব গেল। বললেন, কি হচ্ছে? তারানাথ বললেন, চলুন। টানলেন। এইবার সুমিতা দেবী নড়লেন। তারানাথ তাকে নিয়ে বাগানের বাইরে এলেন, বিমলের আকৃতি পেছনে। তারানাথ ঘুরলেন, ত্রিশূলের আগুন। আকৃতি পিছিয়ে গেল। বাড়িতে ঢুকলেন। সুমিতা দেবী বসলেন, বললেন, আমি এখানে কি করছি? তারানাথ বললেন, রতনদার বাড়ি থেকে কেন এলেন? সুমিতা দেবী বললেন, স্বপ্ন দেখলাম। তারানাথ বললেন, কি স্বপ্ন? সুমিতা দেবী বললেন, কেউ ডাকছিল, বলছিল, আসো, আমার কাছে আসো। বলছিল, আমি তোমাকে ভালোবাসি। তারানাথ বুঝলেন, বিমল সুমিতা দেবীকে ডেকেছিল। সেই কবজির সুতো কোথায়? তারানাথ দেখলেন, সুমিতা দেবীর কবজিতে সুতো নেই, খুলে গেছে। তারানাথ বললেন, সুতো কোথায়? সুমিতা দেবী বললেন, জানি না। সন্ধ্যায় ছিল। হরিপদ বলল, হয়তো ঘুমের মধ্যে খুলে গেছে। তারানাথ নতুন সুতো বাঁধলেন। সুমিতা দেবীকে বললেন, আজ রাতে এখানে থাকতে হবে, কাল সকালে রতনদার বাড়িতে যাবেন। সুমিতা দেবী বললেন, কিন্তু? তারানাথ বললেন, এই মুহূর্তে রাস্তায় যাওয়া ঠিক নয়। সুমিতা দেবী চুপ করলেন। তারানাথ হরিপদকে বললেন, শোবার ঘরে থাকো, সুমিতা দেবীকে দেখো। হরিপদ মাথা নাড়লে। তারানাথ বাইরে এলেন, বসলেন। শরীরে ব্যথা, পিঠে সেই ঠান্ডার আঘাত, হাতের জ্বালা, এবং সবচেয়ে বড় কথা, মন্ত্র থেমে গেছে। আবার শুরু করতে হবে, কিন্তু এইবার বিমল প্রস্তুত থাকবে, আরও শক্তিশালী হবে। তারানাথ মনে মনে ভাবলেন, সুমিতা দেবী এসেছিলেন কারণ সুতো ছিল না, এইবার সুতো আছে, কিন্তু সুতো কি যথেষ্ট? তারানাথ পুঁথি খুললেন, পড়লেন। একটা কথা আছে, এই ধরনের সত্তা যখন কাউকে বেছে নেয়, তখন শুধু সুতো যথেষ্ট নয়, সেই মানুষের নিজেকেও লড়তে হয়। কিন্তু সুমিতা দেবী তো জানেন না। তারানাথ উঠলেন, শোবার ঘরে গেলেন। সুমিতা দেবী বিছানায় বসে, তারানাথ পাশে বসলেন। বললেন, সুমিতা দেবী, একটা কথা বলবো। সুমিতা দেবী তাকালেন। তারানাথ বললেন, আজ রাতে যদি আবার কেউ ডাকে, সেই গলা। বলে, আসো। তাহলে যাবেন না? সুমিতা দেবী বললেন, কেন ডাকবে? তারানাথ বললেন, ডাকতে পারে, কিন্তু যাবেন না। যদি ঘুমের মধ্যে মনে হয় উঠতে হবে, তাহলে নিজেকে বলুন না। সুমিতা দেবী বললেন,
পারবো? তারানাথ বললেন, পারবেন। সুমিতা দেবী বললেন, কে সে যে ডাকে? তারানাথ বললেন, এই বাড়ির আগের বাসিন্দা, মারা গেছে কিন্তু চলে যায়নি। সুমিতা দেবী বললেন, কেন ডাকছে আমাকে? তারানাথ বললেন, কারণ আপনি তার গোলাপ ছেড়েছিলেন। সুমিতা দেবী একটু চমকালেন, বললেন, সেই কারণে? তারানাথ বললেন, হ্যাঁ, সে মানুষ ছিল কিন্তু সাধারণ মানুষ নয়, মাথায় সমস্যা ছিল। সুমিতা দেবী বললেন, ভয় লাগছে? তারানাথ বললেন, লাগবে, কিন্তু ভয় পেলে চলবে না। সুমিতা দেবী বললেন, আপনি কি পারবেন তাকে সরাতে? তারানাথ বললেন, কাল রাতে। সুমিতা দেবী বললেন, নিশ্চিত? তারানাথ বললেন, হ্যাঁ। রাত গভীর হল। তারানাথ বসার ঘরে বসে রইলেন, মালায় হাত দিয়ে। রাত 2টোর দিকে সেই শব্দ বাগান থেকে, সেই কুনকুন, কিন্তু এইবার আলাদা। এইবার সেই গলায় রাগ আছে। তারানাথ উঠলেন, বাইরে গেলেন, বাগানে। চাঁদের আলো, লাল গোলাপ এবং সেই বড় গাছ লালমোহন। গাছের পাতা নড়ছে। তারানাথ কাছে গেলেন না, দূর থেকে দেখলেন। গাছের মধ্যে সেই আলো, বিমল আছে, জেগে আছে, রাগান্বিত। তারানাথ বললেন, বিমল, কাল রাতে। গাছের মধ্যে সেই আলো কাঁপল। তারানাথ বললেন, তুমি এখানে থাকতে পারবে না, এটা তোমার জায়গা নয়। গাছ থেকে একটা শব্দ, সেই গভীর শব্দ, বলল, আমার বাগান। তারানাথ বললেন, তোমার বাগান নয়, এখন অন্যের। শব্দ বলল, আমার সন্তান। তারানাথ বললেন, ফুল সন্তান নয়। শব্দ বলল, ছিঁড়েছে। তারানাথ বললেন, ছিঁড়েছে, কিন্তু সেজন্য কি এত ক্ষতি করবে? শব্দ বলল না। তারানাথ বললেন, তুমি মানুষ ছিলে, জানো ভুল কি? গাছের আলো কাঁপল। তারানাথ ফিরে এলেন, শোবার ঘরের দিকে গেলেন। হরিপদ জেগেছিল, বলল, কি হলো? তারানাথ বললেন, বিমলের সাথে কথা বলল। হরিপদ বলল, কথা বলে? তারানাথ বললেন, কিছুটা। হরিপদ বলল, সুমিতা দেবী? তারানাথ বললেন, ঘুমাচ্ছেন, জেগে ওঠেননি। হরিপদ বলল, ভালো। তারানাথ বসলেন। বাইরে রাত, কাল রাতে। সব শেষ করতে হবে, কিন্তু একটা চিন্তা, বিমল এখন অনেক শক্তিশালী। মন্ত্র একবার থেমে গেছে, কাল রাতে থামলে হবে না, কোনোভাবেই না। তারানাথ মনে মনে ভাবলেন, একটা পথ আছে, কিন্তু সেই পথে বিপদ বেশি। সেই মন্ত্র পড়তে পড়তে নিজেকে গাছের সাথে বাঁধতে হবে, মানে সেই গাছের গোড়ায় বসে। নড়া যাবে না, বিমল আক্রমণ করলেও, কারণ মন্ত্র থামলে হবে না, এবং গাছ থেকে সরলে মন্ত্রের শক্তি কমে যাবে। তারানাথ জানেন এটা কতটা বিপজ্জনক। গাছের কাছে, বিমলের সবচেয়ে কাছে, একটানা মন্ত্র। বিমলের আক্রমণ সহ্য করতে করতে। গুরু বলেছিলেন, কখনো কখনো একমাত্র পথ হল সবচেয়ে কঠিন পথ। তারানাথ সেই পথ বেছে নিলেন।
ভোর হওয়ার আগে এক মুহূর্তের জন্য ঘুম এলো। তারপর আবার জেগে উঠলেন। সকালের আলো আসছে, বাগান শান্ত, কিন্তু তারানাথ জানেন রাতে সেই শান্তি থাকবে না। সারাদিন প্রস্তুতি নিলেন তারানাথ। সকালে উঠে প্রথমে পুঁথি পড়লেন, সেই মন্ত্র, সংযোগ ভাঙার মন্ত্র। প্রতিটা শব্দ, প্রতিটা উচ্চারণ, প্রতিটা বিরতি মাথায় গেঁথে নিলেন। এই মন্ত্র আর কোনোভাবেই থামানো যাবে না, শেষ না হওয়া পর্যন্ত। সুমিতা দেবীকে সকালেই পাঠিয়ে দিলেন রতনদার বাড়িতে। তারানাথ বললেন, আজ রাতের পরে ফিরতে পারবেন। সুমিতা দেবী বললেন, আপনি ঠিক থাকবেন তো? তারানাথ বললেন, থাকব। সুমিতা দেবী চলে গেলেন, অমিতাভবাবুও গেলেন। বাড়ি ফাঁকা, শুধু তারানাথ আর হরিপদ। হরিপদ বলল, আজ রাতে আমাকে বাইরে যেতে দেবেন? তারানাথ বললেন, না। হরিপদ বলল, কেন? তারানাথ বললেন, আমি গাছের কাছে থাকব, মন্ত্র পড়ব, নড়তে পারব না। তুমি বাইরে থাকলে বিমল তোমাকে ব্যবহার করবে, গতকালের মতো। হরিপদ বলল, তাহলে? তারানাথ বললেন, তুমি ঘরের ভেতরে থাকবে, জানলা বন্ধ রাখবে, দরজা বন্ধ রাখবে। হরিপদ বলল, আপনার কিছু হলে? তারানাথ বললেন, সকালে দেখবে। হরিপদ চুপ করল। দুপুরে তারানাথ বাগানে গেলেন, দিনের আলোয়। সেই বড় গাছটার কাছে, লালমোহন। কাছে গেলেন, মালায় হাত দিলেন। সেই উপস্থিতি দিনেও। কিন্তু তারানাথ এগোলেন, গাছের গোড়ায় বসলেন, পরীক্ষা করলেন। এখানে বসে মন্ত্র পড়া যাবে, গাছ থেকে সরা যাবে না। বিমল আক্রমণ করবে, কিন্তু মন্ত্র থামানো যাবে না। তারানাথ বিকেলে সব সাজালেন, ত্রিশূল, মালা, কর্পূর, গঙ্গাজল এবং পুঁথির সেই পাতা। পাতাটা পড়লেন শেষবারের মতো, মনে গেঁথে নিলেন। হরিপদ বলল, খাবেন না? তারানাথ বললেন, সামান্য। খেলেন। সন্ধ্যায় হরিপদকে বললেন, ঘরে ঢুকে যাও, এখনই। হরিপদ বলল, এখনই? তারানাথ বললেন, হ্যাঁ। সন্ধ্যার পর থেকে বিমল জেগে ওঠে, তুমি বাইরে থাকলে। হরিপদ ঘরে গেল। তারানাথ বাইরে একা, বাগানের কাছে দাঁড়িয়ে। সন্ধ্যার আলো নিভছে, সেই বাগান, সেই গোলাপ গাছ। তারানাথ মালায় হাত দিলেন, মন্ত্র পড়লেন মনে মনে, শেষবারের মতো। তারপর বাগানে ঢুকলেন, সেই বড় গাছটার কাছে। মাটিতে বসলেন, গাছের গোড়ায়। রাত হোক, অপেক্ষা করলেন। আকাশে তারা উঠল, চাঁদ উঠল। বাগান চাঁদের আলোয় সাদা, লাল গোলাপ সাদা আলোয় কালচে লাল। তারানাথ বসে আছেন, মালায় হাত। রাত 11টার দিকে শুরু হলো সেই গোলাপের গন্ধ, তীব্র। তারানাথ মন্ত্র শুরু করলেন। প্রথম শব্দ, দ্বিতীয় শব্দ, গাছের পাতা নড়ল। তারানাথ মন্ত্র থামালেন না। তৃতীয় শব্দ, চতুর্থ, সেই হলদেটে আলো গাছের মধ্যে, বিমল। তারানাথ মন্ত্র পড়তে থাকলেন। বিমলের আকৃতি বেরিয়ে এলো গাছ থেকে, তারানাথের সামনে। তারানাথ মন্ত্র থামালেন না। বিমলের বিকৃত মুখ, রাগের মুখ, তারানাথের দিকে তাকিয়ে। তারানাথ মন্ত্র পড়তে থাকলেন। বিমল এগোলো।
তারানাথের গায়ে হাত দিল সেই ঠান্ডা। তারানাথ কাঁপলেন, কিন্তু মন্ত্র থামালেন না। বিমল আবার আঘাত করল পিঠে। তারানাথ মাটিতে একটু কাত হলেন, কিন্তু উঠলেন। মন্ত্র থামালেন না। গাছের গোড়া কাঁপছে মন্ত্রের প্রভাব। তারানাথ বুঝলেন কাজ হচ্ছে। ধীরে বিমল আবার এলো, এইবার মুখের কাছে, সেইটি ঠান্ডা নিঃশ্বাস। তারানাথের চোখে দেখতে পাচ্ছেন না ঠিক মতো, কিন্তু মন্ত্র থামালেন না। মনে মনে পড়ছেন প্রতিটা শব্দ। গাছের গোড়া আরও কাঁপছে। বিমল চিৎকার করল সেই গভীর শব্দ। তারানাথ মন্ত্র পড়তে থাকলেন। বিমল সরে গেল একটু। তারানাথ বুঝলেন মন্ত্রের মধ্যভাগ পেরিয়েছেন, আর কিছুটা। বিমল আবার এলো, এইবার পুরো শক্তি নিয়ে তারানাথের বুকে। তারানাথ পড়ে গেলেন মাটিতে। পিঠে ব্যথা, কিন্তু মন্ত্র থামানো যাবে না। মাটিতে পড়েও মন্ত্র পড়লেন। বিমল উপরে, সেই ঠান্ডা চাপ, শক্তি যাচ্ছে, কিন্তু মন্ত্র মালা হাতে। বিমলের দিকে তুললেন। বিমল সরে গেল। তারানাথ উঠলেন কষ্টে, কিন্তু উঠলেন। মন্ত্র পড়তে থাকলেন। শেষ তৃতীয়াংশে এসেছেন। বিমল আবার এলো। তারানাথের পায়ে ধরল মাটির নিচ থেকে, যেন মাটি তাকে টানছে। তারানাথ টলে গেলেন, কিন্তু পা সরালেন না। মন্ত্র পড়তে থাকলেন। গাছ কাঁপছে তীব্রভাবে, পাতা ঝরছে, লাল ফুল মাটিতে পড়ছে। বিমলের শক্তি কমছে। তারানাথ মন্ত্রের শেষ অংশে এসেছেন। বিমল একটা শব্দ করল, সেই ভারী শব্দ, কিন্তু এইবার সেই শব্দে ক্লান্তি, রাগ কমেছে। তারানাথ শেষ কয়েকটা শব্দ উচ্চারণ করলেন জোরে। গাছ একটা শব্দ করল, যেন কাঠ ভাঙা শব্দ, কিন্তু ভাঙেনি। তারপর সেই হলদেটে আলো গাছের মধ্যে থেকে বেরিয়ে আসছে। বিমলের আকৃতি, কিন্তু এইবার আলাদা। সেই রাগমেয়ী, সেই বিকৃত মুখে একটা ভিন্ন ভাব। তারানাথ দেখলেন বিমলের মুখে কষ্ট এবং একটু অবাক, যেন দীর্ঘদিন পর কিছু বুঝল। তারানাথ বললেন, বিমল। আকৃতি তাকালো। তারানাথ বললেন, এবার যেতে পারো। আকৃতির মুখে সেই কষ্ট আরো গভীর হলো। বলল, আমার গাছ। তারানাথ বললেন, গাছ থাকবে, তুমি থাকবে না। আকৃতি চুপ করল। তারানাথ বললেন, তুমি মানুষ ছিলে, কিন্তু ভুল করেছিলে। এখন সেই ভুলের মধ্যে আটকে থাকার সময় নেই। আকৃতি বলল, কোথায় যাব? তারানাথ বললেন, যেখানে যাওয়ার। আকৃতি কিছু বলল না। তারানাথ মন্ত্রের শেষ শব্দ উচ্চারণ করলেন। আকৃতি কাঁপল তীব্রভাবে। গাছ কাঁপল, পুরো বাগান কাঁপল। তারপর একটা আলো, সেই হলদেটে আলো উপরে উঠতে লাগলো ধীরে, আকাশের দিকে। তারানাথ দেখলেন সেই আলো আরো উপরে, তারপর মিলিয়ে গেল। বাগান শান্ত, একদম শান্ত। সেই গোলাপের গন্ধ নেই, সেই ভার নেই। শুধু রাতের বাগান, চাঁদের আলোয় গোলাপ। তারানাথ বসলেন মাটিতে। শরীরে ব্যথা, বুকে সেই ঠান্ডার জ্বালা, হাতে সেই কাঁটার ব্যথা।
কিন্তু বাগান শান্ত। অনেকক্ষণ বসে রইলেন, তারপর উঠলেন, ঘরে ফিরলেন। হরিপদ দরজায় ছিল, জেগেছিল। তারানাথকে দেখে বলল, কি হলো? তারানাথ বললেন, শেষ। হরিপদ বলল, বিমল? তারানাথ বললেন, গেছে। হরিপদ বলল, বাগান? তারানাথ বললেন, আছে। হরিপদ বলল, সুমিতা দেবী? তারানাথ বললেন, কাল সকালে আসতে পারবেন। হরিপদ তারানাথকে দেখল, বলল, বসুন। বসালেন, কাপড় বাঁধল, চা দিল। তারানাথ চায়ে চুমুক দিলেন। বাইরে রাত, বাগান শান্ত। সকালে অমিতাভ বাবু এলেন সুমিতা দেবীকে নিয়ে। সুমিতা দেবী বাগানে গেলেন, দাঁড়ালেন, বললেন, কেমন লাগছে আলাদা? তারানাথ বললেন, হ্যাঁ। সুমিতা দেবী বললেন, সেই ভার নেই। তারানাথ বললেন, থাকবে না। সুমিতা দেবী সেই বড় গাছটার কাছে গেলেন, লালমোহন। হাত দিলেন, কিছু হলো না, শুধু একটা গাছ। সুমিতা দেবী বললেন, এখন কি এটা কাটা উচিত? তারানাথ বললেন, না। সুমিতা দেবী বললেন, কেন? তারানাথ বললেন, গাছের কোনো দোষ নেই। বিমল এটাকে ভালোবাসত। সেই ভালোবাসা বিকৃত ছিল, কিন্তু গাছ ছিল শুধু গাছ। সুমিতা দেবী মাথা নাড়লেন। অমিতাভবাবু পাশে দাঁড়িয়ে বললেন, তারানাথ বাবু, এই গাছটা রাখব, কিন্তু এর নাম বদলে দেব। তারানাথ বললেন, সেটা আপনার ইচ্ছা। বিদায়ের সময় অমিতাভবাবু বললেন, পারিশ্রমিক? তারানাথ বললেন, না। অমিতাভবাবু বললেন, কিছু একটা। তারানাথ বললেন, বাগানটা ভালো রাখুন। অমিতাভবাবু হাসলেন। ফেরার পথে হাঁটছেন, হরিপদ পাশে। হরিপদ বলল, বিমল কি পাগল ছিল? তারানাথ বললেন, ছিল। হরিপদ বলল, পাগল মানুষের জন্য কষ্ট লাগছে। তারানাথ বললেন, আমারও। হরিপদ বলল, কিন্তু সে মানুষ মেরেছিল। তারানাথ বললেন, হ্যাঁ। হরিপদ বলল, তাহলে কষ্ট কেন? তারানাথ বললেন, কারণ সে পাগল ছিল বলেই মেরেছে। সুস্থ থাকলে হয়তো মারত না, কিন্তু সুস্থ থাকার সুযোগ পায়নি। হরিপদ চুপ করল। স্টেশনে গেলেন, ট্রেনের অপেক্ষায় বসলেন। হরিপদ বলল, পরের চিঠি? তারানাথ বললেন, আসবে। হরিপদ বলল, কোথা থেকে? তারানাথ বললেন, জানি না। হরিপদ বলল, কি সমস্যা হবে? তারানাথ বললেন, সেটাও জানি না। হরিপদ বলল, কিছুই জানেন না? তারানাথ বললেন, জানি না, কিন্তু যাব। ট্রেন এলো, উঠলেন, জানলার ধারে বসলেন। বাইরে নিউ ব্যারাকপুর সরে যাচ্ছে। সেই পাড়া, সেই বাড়ি, সেই বাগান, সেই লালমোহন গাছ। এখন সেখানে বিমল নেই, শুধু গাছ। তারানাথ মালায় হাত দিলেন। বাইরে সকালের রোদ।